নিশীথের অন্ধকারে ভয়ের নতুন অধ্যায়, রহস্য রোমাঞ্চে স্বাগতম। তিন কলেজ বন্ধু রাজ, বিক্রম আর অর্জুন। অর্জুন নতুন একটা গাড়ি কিনেছে, কয়েকদিন হলো। আজ তাই তিন বন্ধু মিলে ঠিক করে যে গাড়ি নিয়ে একটু রোড ট্রিপে বেরোনো যাক। কলেজ ছুটি হওয়ার পর তিনজনে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে আর রাস্তার ধারে চা খেতে খেতে আলোচনা করে কোথায় যাওয়া যায়। অনেক আলোচনার পর তারা ঠিক করে কুলধারা গ্রামে যাবে। কুলধারা রাজস্থানে অবস্থিত একটি প্রাচীন গ্রামের ধ্বংসাবশেষ। সেই গ্রামে যে কি ছিল বা আছে তা কেউ জানে না, কিন্তু লোকমুখে শোনা যায় বহু শতাব্দী আগে এই গ্রাম অদ্ভুতভাবে রাতারাতি পরিত্যক্ত হয়ে যায়। তা যে কেন কেউ জানে না। এই রহস্যের কিছু একটা উত্তর পাওয়ার আশাতেই তারা ওই গ্রামের দিকে রওনা দেয়। বিকেল গড়িয়ে প্রায় সন্ধে নেমে এসেছে। তাদের গাড়ি এখনো চলছে। ইন্টারনেট ঠিক না থাকায় গুগল ম্যাপ ঠিক কাজ করছে না। অর্জুন গাড়িটা একটা রাস্তার ধারে চায়ের দোকানের সামনে দাঁড় করায়। রাজ চায়ের দোকানের এক বয়স্ক লোককে জিজ্ঞাসা করে, আচ্ছা কাকা, বলছি এই কুলধারা গ্রামটা কোন দিকে একটু বলতে পারবেন কি? দোকানের সেই বয়স্ক ব্যক্তি একবার তিনজনের দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকান এবং রাস্তা দেখিয়ে বলেন, এই সন্ধ্যায় গ্রামের আশেপাশে যেও না। যদি নিজের জীবনকে ভালোবাসো তাহলে ফিরে যাও এখান থেকে। রাজ আবার জিজ্ঞাসা করে, কেন কাকা? দোকানদার যে উত্তর দেয় তা এরকম। কুলধারা ছিল একটি সুখী গ্রাম, কিন্তু এক অত্যাচারী জমিদারের লালসার শিকার হয়ে তা ধ্বংস হয়ে যায়। তৎকালীন প্রধানের মেয়ে লাজয়ন্তী, সে ছিল স্বর্গের অপ্সরার মতো সুন্দরী। সেই জমিদার তাকে ভোগ করতে চেয়েছিল, লালসার শিকার বানাতে চেয়েছিল। লাজয়ন্তী সম্মান রক্ষার্থে নিজের প্রাণ দেয়, কিন্তু মৃত্যুর আগে গ্রামকে অভিশাপ দিয়ে যায়। সে অভিশাপে কুলধারা রাতারাতি শূন্য হয়ে যায়। আজও রাতের বেলা এখানে লাজয়ন্তীর আত্মার কণ্ঠস্বর শোনা যায়। কেউ যদি এই গ্রামে পা রাখে সে আর ফেরে না। মনে রেখো, এই গ্রামে অভিশাপের ছায়া ছাড়া আর কিচ্ছু নেই, শুধু মৃত্যু। সেই রাতেই পুরো গ্রাম এক রাতের মধ্যে উধাও হয়ে গেল। কেউ জানে না তারা কোথায় গেল। কুলধারা পরিত্যক্ত হয়ে পড়ল, আর সেই থেকে এই গ্রাম শূন্য। কিন্তু এই শূন্যতায় শান্তি নেই, আছে কেবল ভয়। লাজয়ন্তীর আত্মা এখনো এখানে ঘুরে বেড়ায়, তার প্রতিশোধের আগুন জ্বলছে। যদি কেউ এই গ্রামে পা রাখে সে আর বাঁচতে পারে না। লাজয়ন্তীর অভিশাপ তাকে ছেড়ে দেয় না। এখানে যারা আসে তাদের প্রাণ নিয়ে লাজয়ন্তী আত্মতৃপ্তি পায়। মনে রেখো, কুলধারা শুধু মৃত্যু আর অন্ধকারের জন্য অপেক্ষা করে। এখান থেকে আজ পর্যন্ত কেউ ফিরে যেতে পারেনি। রাজ একটু ভেবে কিছু উত্তর না দিয়েই গাড়িতে উঠে বসে। বিক্রম আর অর্জুন তাকে জিজ্ঞাসা করলো যে উনি কি বলছিলেন এতক্ষণ। রাজ উত্তর দেয়, ও ও সব কিছু না, চল এগোনো যাক। ও যত সব আজগুবি কথা বাদ দে। সূর্য অস্ত গেছে প্রায়
30 মিনিট হলো তারা কুলধারা গ্রামে পৌঁছায়, কিন্তু তারা সামনে যা দেখছে সেটাকে গ্রাম বলা চলে কি? চারপাশে এক অস্বাভাবিক নিস্তব্ধতা। সেই নিস্তব্ধতার মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে অনেক বাড়ির ধ্বংসাবশেষ। বাতাসটাও যেন একটু অস্বাভাবিক ঠান্ডা। তারা আস্তে আস্তে গাড়ি নিয়ে ওই ধ্বংসাবশেষের মাঝ দিয়ে এগোতে থাকে রাত কাটানোর মতো অবস্থান খোঁজার জন্য। গ্রামের প্রায় মাঝখানে তারা একটা মোটামুটি থাকার মতো পৌর বাড়ি দেখতে পায়। গাড়ি থামিয়ে গাড়ি থেকে ত্রিপল, দুটো ফোল্ডিং চেয়ার আর আরও কয়েকটা জিনিস বার করে সেখানে একটা মোটামুটি আস্তানা গড়ার জন্য। রাত ভালোই গভীর হয়ে এসেছে। তারা রাতের জন্য খাবারের বন্দোবস্ত করা শুরু করতে গিয়ে দেখে জল শেষ হয়ে গেছে। তখন বিক্রম বলে, দাঁড়া, আমি আশপাশটা একটু ঘুরে দেখে আসছি। কোথাও যদি টিউবওয়েল থাকে তাহলে জলের ব্যবস্থা হয়ে যাবে। রাজ বলে, সাবধানে যাস, রাত অনেক গড়িয়ে এসেছে। আরে চাপ নিস না, মোবাইলের ফ্ল্যাশ আছে তো, এক্ষুনি চলে আসবো, বেশি দূরে যাব না। বিক্রম দুটো জলের বোতল নিয়ে বেরিয়ে গেল। সে মনে মনে গান গুনগুন করতে করতে কতটা যে এগিয়ে এসেছে সেটা তার খেয়াল নেই। সে ওই ধ্বংসাবশেষগুলোর মধ্যে দিয়ে একা হেঁটে চলেছে। চারিদিক অস্বাভাবিক নিস্তব্ধ এবং এক রহস্যময় পরিবেশের বিরাজমানতা। হঠাৎ এক শীতল মহিলা কণ্ঠস্বর শুনতে পায় বিক্রম। সে বুঝতে পারে যে ওই কণ্ঠস্বর ডাকছে কাউকে, কিন্তু কাকে? আর একটু কান পেতে শোনে বিক্রম। বিক্রম, বিক্রম, এদিকে এসো। হ্যাঁ হ্যাঁ, এদিকে। বিক্রম, বিক্রম। বিক্রম বুঝতে পারে না এবং মন্ত্রমুগ্ধের মতো সেই কণ্ঠস্বরের দিকে জ্ঞানহীনভাবে এগোতে থাকে। এদিকে রাজ আর অর্জুন তার অপেক্ষায় বসে বসে যখন দেখে 20 মিনিট পরেও বিক্রম এসে পৌঁছয়নি, তখন তাদের চিন্তা বাড়তে থাকে। রাজ বলে, আমার না চিন্তা হচ্ছে, একবার গিয়ে দেখবি কি হলো? ছেলেটা এখনো এলো না কেন? চল তো, এতক্ষণ তো লাগার কথা না। রাজ আর অর্জুন এগোতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর তারা বিক্রমকে খুঁজে পায় একটা ধ্বংসপ্রায় মন্দিরে অজ্ঞান অবস্থায়। তাকে তুলতে গিয়ে দুজনে দেখে যে বিক্রমের গা জ্বরে পুড়ে যাচ্ছে। বিক্রমকে তুলে আনার কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফেরে, সে শুধু বলতে থাকে, লাজওয়ান্তি সে এখনো আছে, সে তো মরেনি, সে আসবে, আসবে, সে কাউকে ছাড়বে না। রাজ এবং অর্জুন কিছুক্ষণ চুপ করে থাকে। বিক্রমকে ধাতস্থ হওয়ার সময় দেয়। বিক্রম কিছুটা স্বাভাবিক হয়ে বলতে শুরু করে, আমি জল নেওয়ার জায়গা খুঁজতে খুঁজতে একটু এগিয়ে চলে গিয়েছিলাম। কিছু দূর যাওয়ার পর আমি একটা মহিলা কণ্ঠস্বর শুনতে পাই, যে ক্রমশ আমার নাম ধরে ডাকছিল, ডেকেই যাচ্ছিল। আমি যেন মন্ত্রমুগ্ধের মতো ওই আওয়াজের দিকে এগিয়ে চলি। তারপর যা দেখি আমার দু চোখকে বিশ্বাস হয় না। কি দেখেছিস? খুলে বল। এক অল্প বয়স্ক মেয়ে, যার সারা শরীর আগুনে ঝলসে গেছে। সে তার নাম উচ্চারণ করল, লাজওয়ান্তি। তারপর আমি অজ্ঞান হয়ে যাই, আর আমার কিচ্ছু মনে নেই। রাজ বলে, সব ভুল আমারই। আমার ওই দোকানদারের কথা শোনা উচিত ছিল। আমার ওটাকে তাচ্ছিল্য করে উড়িয়ে দেওয়া উচিত হয়নি। কোন কথা? ওই দোকানদার আমায় বলেছিলেন যে কুলধারা গ্রাম অভিশপ্ত। এখানের জমিদারের মেয়ে লাজওয়ান্তিকে এক অন্য দুষ্ট জমিদার জ্যান্ত পুড়িয়ে মেরেছিল। এবং এটাও শোনা যায় যে
ওই পোড়াকালীন লাজবন্তী গ্রামকে অভিশাপ দেয় এবং সেই রাতের মধ্যেই গ্রাম পুরো শুনশান হয়ে যায়। তার দেহের অবশিষ্ট এখনও নাকি কোনো এক ভাঙা মন্দিরে রয়ে গেছে। তার আত্মা তাই এখনো শান্তি পায়নি, কিন্তু উপায় একটা আছে। কি উপায়? তার দেহের অবশিষ্টাংশ খুঁজে বের করে সেগুলোর সৎকার করতে পারলে তাহলে লাজবন্তীর আত্মা শান্তি পাবে। কিন্তু এই কাজে অনেক ঝুঁকি আছে। তার আত্মা বারবার আমাদের বাধা দেওয়ার চেষ্টা করবে। বেঁচে ফেরার উপায় তো এই একটাই। তারা তিনজন লাজবন্তীর দেহের অবশিষ্টাংশ খুঁজতে বেরিয়ে পড়ে। সেই বয়স্ক দোকানদারের কথা মতো তারা ওই গ্রামের ধ্বংসপ্রায় মন্দিরে যায়। কিন্তু অত বড় মন্দির, কোথায় সেই দেহাবশেষ পোঁতা আছে তা কিভাবে জানবে? রাজ বলে, আমাদের যেভাবেই হোক খুঁজে বের করতেই হবে, না হলে যে কাল সকালে সূর্যোদয় আমরা কেউ দেখতে পাবো না। তারা দেখে চারিদিক ধীরে ধীরে এক ঘন ধোঁয়ায় ভরে যাচ্ছে। চারপাশ খুব নিস্তব্ধ এবং শীতল হয়ে আসছে। কেউ আর কাউকে দেখতে পাচ্ছে না। এভাবে তো লাজবন্তীর দেহাবশেষ খুঁজে বের করা অসম্ভব। কিন্তু তিন বন্ধু হাল ছাড়ে না, কারণ এটাই তাদের বাঁচার একমাত্র পথ। তারা মাটিতে হাত দিয়ে ধুলো সরিয়ে দেখতে থাকে কিছু পাওয়ার আশায়। হঠাৎ কোথাও মেঘ না থাকার সত্ত্বেও ঝমঝম করে বৃষ্টি নেমে আসে। যেন এক মায়াবী পরিবেশের জন্য তারা নিজের চিন্তা শক্তি হারাতে শুরু করে এবং ধীরে ধীরে অজ্ঞান হয়ে যায়। অর্জুনের যখন জ্ঞানহীন অবস্থা, সে স্বপ্নে তার দাদুকে দেখতে পায়। সেই ছোটবেলার ঘটনা। অর্জুন অন্ধকারকে খুব ভয় পেত এবং এক বৃষ্টির রাতে যখন সে নিজের দাদুর সাথে বসছিল, তার দাদু তাকে একটা কথা বলেছিল। দাদু ভাই, তোমার অন্ধকারটি খুব ভয়, তাই না? আজ তোমায় একটা ম্যাজিক শেখাই, যেটা দিয়ে তোমার সব ভয় কেটে যাবে। কি দাদু? আমার সাথে সাথে বল, जय हनुमान ज्ञान गुण सागर जय कपीश तिहु लोक उजागर रामदूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुत नामा महावीर विक्रम बजरंगी कुमति निवार सुमति के संगी कांचन वरण विराज सुवेश कानन कुंडल कुंचित केश हाथ वज्र और ध्वजा विराजे कांधे मूंज जनेऊ साजे शंकर सुवन केसरी नंदन तेज प्रताप महाजगवंदन। হঠাৎ করে যেন কোনো মায়া বলে সব ধোঁয়াশা কেটে যায় এবং বৃষ্টিও থেমে যায়। অর্জুন চোখ খুলে দেখে যে তার হাতের তলায় একটা পাথরের স্ল্যাব, কিন্তু সেটা নড়ছে। রাজ, বিক্রম, এখানে আয় তাড়াতাড়ি, মনে হয় আমি পেয়ে গেছি। সবাই ছুটে আসে এবং দেখে একটা পাথরের বড় স্ল্যাব চাপা দেওয়া একটা গর্ত আছে। তারা সবাই মিলে সেটা ঠেলে সরিয়ে তা দেখে তাদের দম বন্ধ হয়ে আসে। তারা দেখে যে ওই গর্তের মধ্যে সাদা কাপড়ে জড়ানো এক ঝলসে যাওয়া দেহাবশেষ। কিন্তু এত বছরের মধ্যে তো এটা পচে গলে যাওয়া উচিত ছিল। তিনজনে বুঝতে পারে এটাই লাজবন্তীর দেহ। তারা সেটা ওই গর্ত থেকে বের করে ফাঁকা জায়গায় নিয়ে আসে এবং কাঠ খুঁজে আনে কিছু। অর্জুন ব্রাহ্মণ হওয়ায় সে সৎকারের নিয়ম জানে এবং সেই নিয়ম মেনে সৎকারের ব্যবস্থা শুরু করে। নিয়ম মতো কাঠ সাজানো হয় এবং তার উপরে লাজবন্তীর দেহ সাজানো হয়। তিনজনে একসাথে তাতে অগ্নিদান করে। এর সাথে সাথে সেই জ্বলন্ত আগুন থেকে এক সুন্দরী অল্প বয়সী মেয়ের ছায়ামূর্তি ভেসে ওঠে। হ্যাঁ, এটাই লাজবন্তী। তিন বন্ধু অবাক হয়ে দেখতে থাকে আর লাজবন্তী বলতে শুরু করে, তোমরা জানতে চাও কেন এই গ্রাম নিঃশব্দ? লাজবন্তীর চোখে এবার অশ্রু। সে বলতে থাকলো, আমি লাজবন্তী, এই গোলধারা গ্রামের প্রধানের মেয়ে ছিলাম। এই গ্রামে এক সময় সুখ আর সুখ আর শান্তি, কিন্তু সব কিছু বদলে গেল একদিন, জানো তো?
যখন পলিওয়াল জমিদার আমাদের জীবনে তার নোংরা চোখ পড়েছিল আমার উপর, আমার সৌন্দর্য তাকে অন্ধ করেছিল। সেই অন্ধত্ব এক নরকের কীট, সে আমাকে জোরপূর্বক দাঁড় করতে চেয়েছিল। আমার বাবার কাছ থেকে চাই বিয়ে করার অনুমতি, কিন্তু বাবা অস্বীকার করলেন। আমরা জানতাম একটা মেয়ে কতটা কপালপুরি হলে, কতটা অসহায় হলে সেই মানুষের সাথে বিয়ে করতে পারে। একবার যদি তার ফাঁদে কেউ পা দিয়েছে, তার সঙ্গে যদি বিয়ে করেছে, তাহলে সর্বনাশ। কিন্তু এই পলিওয়াল জমিদার তো এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়। সে প্রতিশোধ নেওয়ার কল্পনা করল। এক রাতে সে তার লোকজন নিয়ে গ্রামে আক্রমণ করল। আমি পালানোর চেষ্টা করলাম, কিন্তু আমাকে ধরে ফেলল। আমাকে জোর করে নিয়ে গেল, জোর করে নিয়ে গিয়ে আমার উপর অত্যাচার করল। আমার নির্যাস, আমার আত্মমর্যাদা, আমার আত্মসম্মান ছিল। যখন বাবার কাছে ফিরে আসি, তখন কিছুই আগের মতো ছিল। আমি অপমানিত, আমি নির্যাতিতা, আমি ধর্ষিতা, আমি সেই ভেঙে পড়া একটা তারা। আমার বাবা এবং গ্রামের লোকেরা আমাকে গ্রহণ করতেই পারল না। আমি তো সমাজের চোখে আমি তখন কলঙ্কিত না, সেই কলঙ্কিত, সেই লজ্জা, সেই কষ্ট, সেই যন্ত্রণা আমাকে আরো ভেঙে দিল। আমি মন্দিরে এসে ঈশ্বরের কাছে মাথা কুটে কুটে প্রার্থনা করলাম, আমার এই অপমানের প্রতিশোধ চাই। যদি সমাজ আমাকে কলঙ্কিত মনে করে, তবে তাদেরও কপালে, তাদেরও ভাগ্যে তো শান্তি থাকা উচিত নয়। আমি আমার জীবন শেষ করে দিলাম, কিন্তু যাওয়ার আগে অভিশাপ দিয়ে গেলাম এই গ্রামকে। অভিশাপ। কিছুক্ষণ নিস্তব্ধতা বিরাজ করলো চারপাশে। তারপর রাজ বলল, সমাজ তো প্রথম থেকেই এরকম। যারা দোষ করে তারা শাস্তি পায় না, আর যারা অত্যাচারিত তাদেরকেই সমাজ বিচ্যুত করে দেওয়া হয়। আমায় না হয় মুক্ত করে দিলে, কিন্তু এই সমাজকে, সমাজের এই অভিশপ্ত, আসলে কলঙ্কিত চিন্তাধারাকে কিভাবে মুক্ত করবে? গল্পের শেষ অবধি আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই একটা সাবস্ক্রাইবই আছে যেটা আমাদের আরও এগিয়ে যেতে, আরও কাজ করতে অনুপ্রাণিত করে। ধন্যবাদ।